অনেকদিন পর ইন্দিরা তার গ্রামের বাড়িতে ফিরেছে। তার এই ছোট্ট সবুজ গ্রামটিকে ঘিরে অনেক স্বপ্ন, যে স্বপ্ন তার মাস্টার বাবা পূরণ করতে পারেনি। বাবা বেঁচে থাকলে হয়তো তা পূরণ হয়ে যেত, কিন্তু তারা তো বাবাকে বাঁচতে দিলেন না। সে এইসব পুরনো কথা চিন্তা করতে করতে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকে। বিমল ভাইয়া, শুনছো? নবারণের বউ এই একাদশী উপবাস করেনি। হুদুলাল বলছিল বটে। তা কি ঠিক করবেন বলে মনে করলেন? এরকম অনাচার তো চোখে দেখো পাপ, বিধবা হয়ে একাদশী ভঙ্গ। ওকে এক ঘরে করে দাও ওই চক্করটি। এক ঘরে করে কি লাভ হে? তার চেয়ে একটা প্রায়শ্চিত্তি করলে কয়েকটা মুদ্রাগমন হতো না? বিমল ভাইয়া, অলোকে একেবারে ভুল কথা বলেনি। বিমল খুড়ো এই গ্রামের মাথা, আর হরিনাথ পুরোহিত হলেন তার প্রধান সেনাত। গ্রামের আরও ২-৪ লোক মিলে চণ্ডী মণ্ডপের বারান্দায় বসে হুঁকো খাচ্ছিল। এটা তাদের রোজকার কর্ম। তারাই গ্রামটিকে এখনো সেকেলে করে রেখেছে। ইন্দিরা চণ্ডী মণ্ডপের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। অনেকদিন পর তার গ্রামের প্রৌঢ় মানুষগুলোর সাথে তার দেখা হয়েছে। কেমন আছো বিমল কাকা? আরে পুরোহিত কাকা, তোমরা সবাই একসাথে বসে আছো যে, তা তোমরা সবাই ভালো আছো তো? আরে অনিল মাস্টারের মেয়ে না? তুমি ইন্দ্রা মা তো? হ্যাঁ পুরোহিত কাকা। তাই এতদিন পর কি মনে করে? এবার থেকে কাকা এই গ্রামেই থাকবো বলে ঠিক করেছি। তা ভালো ভালো, বাপ ঠাকুরদার গ্রাম, তা তো থাকলেই ভালো। শুনছিলাম তুমি মা শহরে পড়ালেখা করতে। হ্যাঁ কাকা, বিএ পাশ করেছি। এটা ভালো। তা ছেলে মেয়ে কজন? তাদের দেখছি না তো, তাদের আনুনি নাকি? না কাকা, বিএ পাশ করেছি কলেজ থেকে। ভাইয়া, নেকাপড়া নেকাপড়া। তা থাকবে কোথায়, বাড়িটা যে পোড়ো হয়ে গেছে। মিস্ত্রি কাকাকে বলে এসেছি আসার পথে, সে ঠিক করে দেবে। তা অত বড় বাড়িতে একা একা থাকতে পারবে? একা থাকবো কেন কাকা? ওই বাড়িতে গ্রামের মেয়েদের জন্য স্কুল খোলা হবে। থানায় বড় বাবুর সাথে কথা বলেছি, তিনি সব ব্যবস্থা করবেন বললেন। তা ভালো, তা ভালো। তোমার যাও, অনেক পথ এলে বিশ্রাম করো গে। তোমারও তো নাতনি আছে শুনলাম, তাকেও কিন্তু পাঠাতে হবে বিমল কাকা। কি বুঝলেন ভাইয়া? নেকাপড়া শিখিয়ে গ্রামের মেয়েদের নিজের মতো উচ্ছন্নে পাঠাবে? বাপ যেটা করতে পারেনি সেটি বেটি করবে। গ্রামকে উচ্ছন্নে নিয়ে না যাওয়া পর্যন্ত এরা ছাড়বে না। সব নেকাপড়া শিখে মুখে মুখে তর্ক করবে। এ তো ভালো অবস্থা নয়। কি বলো বিমল ভাইয়া? এতই কি সোজা? এই অচলপুরকে এত সহজে সচল করা যাবে না। সময় আসুক, সব ঠিক করে দেব। আমিও বিমল মুখুজ্জে। গেল গেল, এই গ্রাম তুতো সম্পত্তিটাও হাতছাড়া হলো আমাদের। ভেবেছিলাম মাস্টার বিদায় হওয়ার পর আর এই জমির কোনো ওয়ারিশ থাকবে না। তা মাস্টারের বেটি কথা থেকে উড়িয়ে এসে জুড়ে বসলো। ইন্দিরা কয়েকদিনের মধ্যে বাড়িটাকে বেশ ভালো করে গোছগাছ করে নিয়েছে।
গ্রামের 5-6টা ছেলে মেয়ে তার কাছে রোজ পড়তে আসে। ফ্রিতে পড়াতে চাইলেও প্রথমে কেউ রাজি হয়নি। অবশ্য তারপর দুপুরের খাবারও দেবে শুনে গ্রামের গরিব মানুষেরা রাজি হয়েছে। পড়ালেখা নাই বা শিখুক, ওখানে গেলে তাদের সন্তান দুটো খেতে তো পাবে, এই ভেবে। ও পিসিমা, এই দেখো লিখেছি, ঠিক হয়েছে? ওই তো জবা, বেশ ভালো হয়েছে। এবার কখটা লেখো তো মা। খিদে পেয়েছে যে। সবাই চলো তাহলে খেয়ে নাও, দুপুর হয়ে গেল যে। ইন্দিরা নিজের হাতেই রান্না করে এবং তার হাতে হাতে সাহায্য করে দেয় তার পাড়ার এক ঠাকুমা পুচি। তোমরা সবাই বসে পড়ো, আমি তোমাদের বেড়ে দিচ্ছি। ইন্দিরা, মা, তুইও বসে পড়। হ্যাঁ ঠাকুমা, বসে পড়েছি। তবে আমাদের সাথে তুমিও বসে পড়বে কেমন? ব্যাপার ভালো লাগছে না হে ভাইয়া। গ্রামের সবাইকে যে ওই মাস্টারের বেটি হাত করে ফেলল, এমন করলে যে সবাই সাবলীল হয়ে পড়বে, এ তো চলতে দেওয়া যায় না। তার বলতে বাড়ির বউদেরও বাদ দিচ্ছে না। বাচ্চা পড়াবি পড়া, তা আবার বাচ্চাদের দিয়ে মাদেরকেও পড়াশোনায় শেখাচ্ছে। আমার বৌমার নাম লেখা পর্যন্ত শিখে গেল, আমাদের আর মানবে কেন? এই অনাচারের একটি বিহিত করো ভাইয়া। খুব খারাপ হচ্ছে না মনে হয়? বাচ্চাদের দুপুরের খাবারও দিচ্ছে, সব তো তার খরচ। তা খরচ করছে না তো ছাই, থানার বড় বাবুর সাথে সুরুর বুড়ুর কম নেই মা। তার বাড়িতে আবার থানা থেকে পাহারা বসিয়েছে, তার যাতে আমরা কিছু করতে না পারি। ইন্দিরা বোন, এই দেখো, আমিও তোমার মতো বাংলা দেখে পড়তে লিখতে শিখে গেছি। সবই তোমার জন্য হলো বোন। তোমরা শিখলেই যে সমাজ এগোবে দিদি। ছোট খোকাকে বাড়িতে পড়িও। খুব দুষ্টুও, বই নিয়ে বসতেই চায় না। কি ছোট বাবু, পড়াশুনো করলে রোজ তোমার জন্য একটা করে চকলেট পাঠাবো দিদির হাতে দিয়ে। কি পড়বে তো? চলি দিদি, বাচ্চারা এখনো বসে আছে, তাদের আবার খেতে দিতে দেরি হয়ে যাবে না হলে। ইন্দিরা মা, তোর উপর পাড়ার বুড়ো মিনসেগুলো কিন্তু খুব রেগে আছে, সাবধানে থাকিস মা। আমার ভয় কি? গ্রামের সবাই তো আছে, আর আমি খারাপ তো কিছু করছি না। ও তুমি ভেবো না ঠাকুমা। এরকম করে বেশ কিছুদিন কেটে গেল। না ইন্দিরা ম্যাডাম, আমি ডিএম সাহেবকে চিঠি পাঠিয়েছি 2বার, তা সে কোনো জবাবই দিলেন না। সবই ওই বিমল মুখুজ্জে আর তার সাঙ্গপাঙ্গদের কারসাজি। ওরা নাকি চেয়ারম্যান সাহেবকে ঘুষ খাইয়ে রেখেছে যাতে এখানে স্কুল না হয়। তবু আমি দেখছি কতদূর কি করতে পারি। আপন ভালো পাগলেও বোঝে, আর এরা বুঝলো না। কি আর করবেন বলুন? তা হোক, আপনার এখন যেমন চলছে তেমনি চালান। আমি নিজে ডিএম সাহেবের সাথে কথা বলে দেখছি যে কি করা যায়। আচ্ছা চলি, আপনাকে অনেক ধন্যবাদ। ইন্দিরার পাঠশালা সে একই রকমই চলতে থাকলো। এরপর প্রায় 2 মাস কেটে গেল। হরি হরি, থানার বড়বাবু ডিএম এর কাছ থেকে পারমিশন পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি নাকি মাস্টারের বাড়িতে স্কুল তৈরির কাজ শুরু হবে। শুনলাম কাল মসজিদের মৌলানা এসেছিল, তাদের মেয়েদেরও নাকি স্কুলে ভর্তি করার কথা বলে এসেছে। খুব বাড় বেড়েছে ওই মা। ভাড়া নিয়ে আমি কমাচ্ছি, আমার মাথায় জব্বর একটি ফন্দি এসেছে। শোনো শোনো তোমরা।
কিন্তু ভাইয়া, ওখানে যে আমার নাতনিও পড়ে। যাবে না, কাল পড়তে পাঠিও না। ওকে নিয়ে ঘুরতে যাও, আর সন্ধ্যার সময় ঠিক সময় মতো চলে এসো, ব্যাস। পরদিন যথারীতি ইন্দিরার পাঠশালা শুরু হলো এবং ঠিক সময় মতো বাচ্চাদের খেতেও দিল ইন্দিরা। তারা সকলে খেয়ে দিয়ে যে যার বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে বিকেল থেকে প্রত্যেকটি বাচ্চার শুরু হলো পেট ব্যথা এবং সাথে শুরু হলো ভেদ বমি। কি হচ্ছে মা, অমন বমি করছিস কেন? পুরোহিত এবং তার সাঙ্গপাঙ্গরা কয়েকটা বাড়িতে উঁকিঝুঁকি মেরে গ্রামের বটতলায় এসে হল্লা করতে শুরু করলো। চলো সবাই, ওই মাস্টারের বেটি আমাদের বাচ্চাদের মারার বুদ্ধি করেছিল। এই অনাচার কি তোমরা অত সহজে মেনে নেবে? চলো তোমরা, চলো। তাই তো ভাবি ভাইয়া, ফ্রিতে এই বাজারে কেউ খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ব্যাপারটা কি? ওরে মা, তোর মনে মনে এই এই এখন আমরা কি করব ঠাকুরমশাই? এখন আমরা কি করব? কথা বললে তো শুনবি না। ছেলে মেয়ে লেখাপড়া শিখিয়ে জজ ম্যাজিস্ট্রেট করবি। তোরা যা, বাচ্চাদের নিয়ে হাসপাতালে যা, আমরা দেখছি ওর কি ব্যবস্থা করা যায়। এবার তো আসল কাজ বাকি, চলো তাড়াতাড়ি চলো। চলো। এরপর সবাই গিয়ে হাজির হলো ইন্দিরার বাড়ির সামনে। আরে মৌলানা ভাইয়া যে, এই বিমল মুকুজ্জে যে কাঁচা কাজ করে না হে। আসার সময় মৌলানাকে কেরোসিন তেল আনতে বলে আসলাম। আর আমি হাজির। তবে দেরি কেন, চলো শুভস্য শীঘ্রম। কিরে মাস্টারের বেটি, বেরিয়ে আয় বলছি। বাচ্চাদের বিষ খাইয়ে মারার বুদ্ধি, বেরো বলছি ঘর থেকে। কিরে মাস্টারের বেটি, বেরো দেখি। বাচ্চাদের বিষ খাইয়ে মারার বুদ্ধি, বেরো বলছি ঘর থেকে। বেরো, বাচ্চাদের বিষ খাইয়ে মারার বুদ্ধি, বেরো বলছি ঘর থেকে। বেচারি ইন্দিরা তখনও কিছুই জানে না। সে ধীরে ধীরে ঘর থেকে বাইরে আসে। কি হয়েছে পুরোহিত কাকা? কি হয়েছে বিমল কাকা? তোমরা সকলে এখানে? কি হয়েছে? কি হয়েছে? ন্যাকা খুকি, বাচ্চারা মরতে বসেছে, সে খবর রাখিস? অত কথা বাড়িয়ে কি লাভ? ধরো ওকে। এই ধর ওকে ধর, ওই বেল গাছের সঙ্গে বাঁধ। এই গ্রামটাকে উচ্ছন্নে পাঠাবে বলে এই শহর থেকে গ্রামে ছুটে এসেছে। বাবা তো অপূর্ণ কাজ পূরণ করবে, সকলকে ন্যাকা পড়া শেখাবে, কত শখ। এরপর সবাই মিলে ইন্দিরাকে নির্দয়ের মতো বাড়ির উঠোনের বেল গাছের সঙ্গে বাঁধল। মৌলানা, কেরোসিন সেটা ওর গায়ে। মৌলানা ইন্দিরার গায়ে তেল সেটাতে শুরু করলো। কি করছো তোমরা? আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। বাচ্চাদের শিক্ষার খুব প্রয়োজন। আমাকে আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে। পুরোহিত কাকা, তুমি তো আমার বাবার মতো। আমাকে 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 মেরে ফেলো না। আমি বাঁচতে চাই, আমি যে বাঁচতে চাই পুরোহিত কাকা। মেরো না আমাকে। কিন্তু কে শুনে কার কথা? এ যে ঘোর কলি, এক শরীরে দেবতা আর অসুরের বাস। যখন অসুর ভর করে মাথায়, তখন তাকে কে রোখে? এই পুরুত ভাইয়া, লাগাও আগুন, লাগাও দেখি ওর ন্যাকা পড়া ওকে বাঁচাতে পারে কিনা দেখি। দেশরাইয়ের এক ফুলকিতে দাউ দাউ করে জ্বলে উঠল নির্দোষ নিরপরাধ ইন্দিরার কাঁচা হলুদের মতো সুন্দর দেহ। আর তার সাথে সাথে পড়তে লাগলো তার স্বপ্ন, তার বাবার ইচ্ছা। অপরদিকে সেই পাপিষ্ঠদের দল উল্লাসে মেতে উঠল।
সেই মানুষরূপী হিংস্র পিশাচের দলের উল্লাস তখন আর কে থামায়? বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও, আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। চিৎকার চেঁচামেচি শুনে পুচি ঠাকুমা ছুটে এলো। ওরে তোরা মানুষ, ওরে কীটের দল, মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। লেখাপড়া লেখাপড়া শেখাবি, জজ ম্যাজিস্ট্রেট করবি? একসময় চিতার আগুন নিভে গেল, আর সেই আগুনের পাশে মানসিক ভারসাম্যহীন জ্ঞানহীনভাবে পড়ে রইল পুচি ঠাকুমা। গভীর রাত, গ্রামের প্রান্তের পুরনো ঝোপের মধ্যে থেকে শিয়ালের তীক্ষ্ণ চিৎকার যেন শ্মশানের মৃত মানুষদের জাগিয়ে তুলছে। তাদেরকে যেন এই রাতের অন্ধকারে বারবার আহ্বান করছে। এই অন্ধকার রাতের নিস্তব্ধতাকে ভেদ করে নরেন মাঝি তার ছোট ফাঁসের খেওলা জালটা কাঁধে নিয়ে এগিয়ে চলেছে অচলপুরের চূর্ণী নদীর প্রান্তে। আজ তার সঙ্গী রহমান মাঝি আসেনি, তাই সে একাই চলেছে। কি অন্ধকার রে বাবা, নিজের হাত পর্যন্ত যে দেখা যাচ্ছে না। জুতো না হাঁটলে যে সোয়ানের উজান ধরা যাবে না। রহমান বেটাটা আবার এলো, কি যে আপদ। নীরেন মাঝি হেঁটে গ্রামের বটতলা পার করে গ্রামের বাইরের রঘুর বিলে এসে পড়ল। এই বিলটা পার করলেই চূর্ণীর পাড় দেখা যায়। নীরেন অন্ধকারের মধ্যেও দ্রুত পদে হাঁটতে থাকল। নীরেন যখন চূর্ণীর পাড়ে পৌঁছল তখন সবে জোয়ার উঠেছে। সে সামনে তাকিয়ে দেখল কে যেন তার নৌকোর হালে বসে আছে। সে হাঁক পারল, এই কে রে আমার নৌকার হালে বসে? তীক্ষ্ণ এবং পরিচিত স্বরে উত্তর এলো, আমি রহমান, চলে এসো নীরেনদা। নীরেন দলুইয়ের চোখ কপালে উঠল। সে মনে মনে ভাবল, রহমান কখন এলো? সে তো আসবে না বলল, আর তার গলাটাও কেমন ভাঙা ভাঙা। আমি এলি, তুই কখন এলি রে? বললি যে আসবি না। তুমি একা আসবে, তাই ভাবলাম যাই। তা ভালো করেছিস, দাঁড়া যাচ্ছি। এরপর নীরেন দলুই ধীরে ধীরে নৌকোয় গিয়ে উঠল। কি রে রহমান, এই মুখ পর্যন্তই গরমে ঢেকে বসে আছিস কেন? চল নৌকা ছেড়ে দে, আজ বটচরণের বাঁকের দিকে চল, ওখানে বেশি বড় বড় মাছ পড়বে। হ্যাঁ, নরহরিরা কাল ওখান থেকে মন খানেক ধরেছে। রহমত আর কোনো কথা বলল না। সে চুপচাপ নৌকা ছেড়ে হাল ধরে বসে রইল। ইতিমধ্যে আকাশে কোথা থেকে এক ঝাঁক কালো মেঘ উড়ে এসে মিষ্টি চাঁদের মুখকে কলঙ্কিত করে তুলেছে। নৌকাটি ধীরে ধীরে চলতে চলতে মাঝ নদীতে গিয়ে হঠাৎ থেমে গেল। ওরে রহমান, সালা সালা, থামলি কেন? রহমত কোনো কথা বলল না এবং সে নৌকাটিও এক বিন্দুও এগোলো না। নীরেন দলুই এবার একটু ভয় পেয়ে গেল। তার কেমন সন্দেহ হলো। কে 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 তুই? কাকা কাকা, আমি কাকা, দেখো আমি, দেখো দেখো আমার গাটা কেমন খসে খসে পড়ছে, দেখো দেখো কাকা,
আমার ভীষণ জ্বালা করছে, এবার তোমার পালা। এই বলে ধীরে ধীরে সেই চাদরের নিচ থেকে হাতটি বের করল। কি বিভৎস তার হাত! তার হাতটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং সেই হাত থেকে মাংস খসে খসে পড়ছে। ছেড়ে দে আমাকে, ক্ষমা কর আমাকে, ক্ষমা কর। আমার ভুল হয়ে গেছে। ক্ষমা ক্ষমা করবো তোদের? হ্যাঁ, ক্ষমা ক্ষমা করবো তোদেরকে? এবার সেই মূর্তিটি তার বিভৎস হাত নিয়ে গেল নীরেন খুড়োর দিকে। ততক্ষণে নীরেন খুড়োর দেহ আড়ষ্ট হয়ে গেছে। সে সাঁতার কাটতে পারছে না। সে ধীরে ধীরে তলিয়ে গেল চূর্ণির অতল গহ্বরে। সব কিছু শান্ত, নিস্তব্ধ হয়ে গেল। এই কালো রাতে নরেন দলুয়ের আত্মা তার নশ্বর দেহ ত্যাগ করে অন্ধকারে মিলিয়ে গেল এবং তার মৃতদেহ ভাসতে ভাসতে নদীর চরে গিয়ে বেঁধে গেল। মরবি মরবি, সব কটা মরবি, মরবি মরবি মরবি, তোরা মরবি, মরবি মরবি। যা যা, পাগলের দল যত সব, বের হয় এখান থেকে। এমন সময় চায়ের দোকানদার নাড়ু ছুটে এলো বটতলার দিকে। ভট্টাচার্য, এই সর্বনাশ, এই সর্বনাশ হয়েছে। এই গ্রামের বাঁশ এবার তুলতে হবে মনে হয়। আরও একজন মরেছে। ওপাড়ার নীরেন্দলুই কাল রাতে নৌকা ডুবে মারা গেছে। ওর লাশ ওই নদীর চরে পড়ে আছে। বলিস কি রে নাড়ু? হ্যাঁ মোড়ল মশাই, তার কি বলছি। আবার ওর গলায়ও ওই একই রকমের দাগ দেখতে পাওয়া গেছে। ওর লাশ নিয়ে শ্মশানে পোড়ানোর ব্যবস্থা কর, আমরা একটু পরে যাচ্ছি। নাড়ু সেখান থেকে চলে গেল, কিন্তু সে যাওয়ার সময় ভীত সন্ত্রস্ত কণ্ঠে পুরোহিত বিমল মুখুজ্জের উদ্দেশ্যে বলল, ঠাকুর মশাই, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি? যেটা বললাম সেটা কর, পরে দেখছি কি করা যায়। যা, তাড়াতাড়ি যা। কি ব্যাপার বরচাজ? দিন কয়েক আগে রাতুল মূল্য পুকুরে ডুবে। ওর গলায় তো শুনলাম এই কিসের যেন দাগ ছিল। আবার নীরেরও মূলতাও শুনছি। আমার কিন্তু কেমন সন্দেহ হচ্ছে ওই মাস্টারের মেয়ের প্রেত নয় তো। তোরা মরবি মরবি, একটাও ছাড় পাবি না। দৌড় পোড়ার মুখী, দৌড়। চল বরচাজ, শ্মশানে গিয়ে নীরেনের শেষ কাজটা করে আসি।
এরপর তারা শ্মশানে নিয়ে নীরেন দলুইয়ের মৃতদেহের সৎকার করল। মৃতদেহটিকে দেখে তারা চমকে উঠল। নীরেন দলুইয়ের মুখ কি বিভৎস আকৃতিতে বেঁকে আছে তা দেখলে গা শিউরে ওঠে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। গ্রামে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটল না। হঠাৎ একদিন সন্ধ্যের সময় পুরোহিতের বাড়ি হইচই পড়ে গেল। তার বিধবা মেয়েটি পাগলের মতো আচরণ করছে আর কিসব ভুল বকছে। কেউ তাকে ধরে রাখতে পারছে না। সে নিজের চুল ছিঁড়ছে আর বলছে, আমার সামনে থেকে দূর হ পাপিষ্ঠ নরপিশাচ, আমার সামনে থেকে সরে যা। কি হয়েছে মা? অমন করছিস কেন? তোর কি হচ্ছে? দেখো দেখো দেখো, আমার মেয়েটার কি হলো দেখো। অমন করছিস কেন? ও রমা, মা আমার কি হয়েছে মা? নরপিশাচ, আমার সামনে থেকে সরে যা। রতিন, বিমল মুখুজ্জকে একটু খবর দে। জয় কর্তা। এরপর চাকর রথিন বিমল মুখুজ্জেকে ডেকে আনলো। এছাড়া ও গ্রামের আরো কয়েকজনও এলো। পুরোহিতের বারান্দায় মিটিং বসলো। কি করা যায় এই বিষয় নিয়ে তারা আলোচনা করছে। তাদের কথাবার্তা বলতে বলতে প্রায় রাত 11টা বেজে গেল। হঠাৎ পুরোহিতের কন্যা রমা পাগলের মতো ছুটে এসে চা দোকানদার নাড়ুর ঘাড় ধরে এক হ্যাঁচকা টানে পিছনে ঘুরিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে নাড়ু আত্মচিৎকার করে সেই স্থানে মারা গেল। হঠাৎ এমন কাণ্ডে সবাই খুব ভয় পেয়ে গেল এবং সবাই থরথর করে কাঁপতে লাগলো। তখন রমা ভীষণ বিশ্রীভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, প্রত্যেকে মরবি, আমার হাতে মরবি। বিমল মুখুজ্জে মরবে, হরিনাথ পুরোহিত মরবে, সবাই মরবে। কি বলছিস কি মা? কি হয়েছে তোর? উড়ে উড়ে সবাই ধরো ওকে। এরপর সবাই মিলে রমাকে ধরে ঘরের বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখল। এখন কি করি বলো তো বিমল ভাইয়া? আমার মাথায় যে কিছুই ঢুকছে না। অত চিন্তা করো না ভাইয়া, আমার জানাশোনা এক মস্ত তান্ত্রিক আছে, লিলুয়া তার নাম। কাল তাকে ডেকে পাঠাই, দেখি তারপর কি হয়। যা করার তাড়াতাড়ি করো, না হলে যে আমার সব কিছু শেষ হয়ে যাবে। তারপর দিন লিলুয়া তান্ত্রিক পুরোহিতের বাড়িতে এলো এবং সে শুরু করলো অতৃপ্ত আত্মা নাশক যজ্ঞ। হং হং ঢং ঢং জং জং মং মং স্বাহা, হং হং ঢং ঢং ঝং ঝং মং মং স্বাহা, হং হং ঢং ঢং জং জং মং মং স্বাহা। ওকে যজ্ঞের অগ্নির সামনে নিয়ে আয়। যাব না, আমি যাব না আমি। কে রে, কে? মুখ পোড়া মিনসে তুই? দূর হ, এই গ্রাম থেকে দূর হ, না হলে কিন্তু। না হলে কি করবি? তোকে এক্ষুনি আমি তাড়াচ্ছি। আমি লিলুয়া তান্ত্রিক। এরপর
লিলুয়া তান্ত্রিক মন্ত্র পড়ে একটা পোড়া লঙ্কা আর কয়েকটা সর্ষে দানা ছুঁড়ে মারল রমার গায়ের দিকে। সে চিৎকার করে উঠল, তোকে ছাড়বো না। ওরে লিলুয়া, তোর এত সাহস, আমাকে বের করিস? এখন আমি যাচ্ছি ঠিকই, তবে তবে আমি আবার আসবো, আবার আসবো। একটাও নিস্তার পাবে না, একটাও না। রমার দেহ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। ওই আত্মা এখনকার মতো তোদের গা ছাড়া হলো বটে, কিন্তু তোরা যে পাপ করেছিস তার ফল তোদের ভোগ করতেই হবে। তবে আমি এই গ্রামকে বন্ধন করে দিচ্ছি, এই গ্রামেও আর ঢুকতে পারবে না। তবে হ্যাঁ, অমাবস্যার রাতে যদি কোনো মৃত শরীরও পায়, তবে সেই শরীরের মধ্যে ঢুকে আবার এই গ্রামে প্রবেশ করতে পারবে। আপনি আমাদের বাঁচালেন বাবা, আপনার কাছে আমরা পুরো গ্রামবাসী কৃতজ্ঞ। এই পুরুত ভাইয়া, লাগাও আগুন, লাগাও দেখি ওর নেকড়া পোড়া ওকে বাঁচাতে পারে কিনা দেখি। বাঁচাও, 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 কে আছো? বাঁচাও, বাঁচাও। আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আর শোন, যে কোনোভাবেই তোদের উপর প্রতিশোধ নেবে ওই আত্মা, তাই তোরা এই গ্রাম থেকে কখনো বের হোস না। এখন আমি যাই, তোদের এই পাপ ক্ষমার অযোগ্য। আমি আসছি বিমল মুখুজ্জে, আমি আসছি, আমি তোর বংশ নির্বংশ করতে আসছি। এরপর বেশ কয়েক বছর কেটে গেছে। গ্রামের মধ্যে তেমন আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। বিমল মুখুজ্জে আর পুরোহিত ভট্টাচার্য তারপর থেকে এই গ্রামের বাইরেও বের হননি। কিন্তু যত দিন যাচ্ছে তাদের সেই লিলুয়া তান্ত্রিকের সাবধান বাণী মন থেকে বিস্মৃত হচ্ছে। ইতিমধ্যে বিমল মুখুজ্জে তার নাতনির ধুমধাম করে বিবাহ সম্পন্ন করেছেন এবং তার নাতিকে শহরে লেখাপড়া করতে পাঠিয়েছেন। এদিকে পুরোহিত ভট্টাচার্য ইন্দিরার বসত ভিটা দখল করে বসে গেছে। পুরোহিত ভাইয়া, একটা খুশির খবর আছে। কি খুশির খবর ভাইয়া? আমার নাতির বিয়ে ঠিক করেছি ওই চণ্ডী পোতার অনিল কুণ্ডুর নাতনির সাথে। সাধু সাধু, খুব ভালো। অনিল কুণ্ডুরা তো ভালোই ধনী লোক, এই জন্যই তো ভাইয়া। আরে মেয়েটা মন্দ দেখতে নয়, তোমার জবাব নেই ভাইয়া, তোমার জবাব নেই। তার রমানাথ শহর থেকে কবে ফিরবে? এই কাল পরশু আসবে। তার আপত্তি নেই তো? আমি যেখানে আছি তার আর আপত্তি কি? আর আপত্তি করলেই হবে। বিমল মুখুজ্জের নাতি বলে কথা। তা ভাই, আমার বয়স হচ্ছে, এই গাঁতে প্রচন্ড ব্যথা, অত দূর আমি যেতে পারবো না। আমার হয়ে তোমার কিন্তু শান্তি আশীর্বাদ সারতে চণ্ডী পোতায় কুণ্ডুদের বাড়ি যেতে হবে। ওয়ারে এমন কি ভাইয়া, আমার উপর ছেড়ে দাও। এরপর নির্দিষ্ট দিনে পুরোহিত ভট্টাচার্য আশীর্বাদ করতে গেল চণ্ডীপোতায় কুণ্ডুদের বাড়ি। তার সাথে আরো দুজন গিয়েছিল, কিন্তু তাদের কি জরুরি কাজ থাকায় তারা আশীর্বাদ সেরে দুপুরের মধ্যেই ফিরে এলো। কিন্তু পুরোহিতের দুপুরে ভুরিভোজ করে প্রচণ্ড কষ্ট হওয়ায় সে বিকেলে চণ্ডীপোতা থেকে বের হলো। চণ্ডীপোতার কুণ্ডুদের বাড়ি থেকে 2টি বিল পার করলে তবেই তাদের গ্রাম অচলপুর। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, এখন হাঁটতেও কষ্ট হচ্ছে।
যদি একটা গরুর গাড়ি কিংবা পালকি টালকি হতো তাহলে মন্দ হতো না। পুরোহিতের একটি বিল পার করতে না করতেই সূর্যদেব পশ্চিম দিগন্তে অস্ত গেছেন। সে হাঁটতে হাঁটতে দূরে দেখতে পেল একটা গরুর গাড়ি যাচ্ছে। সে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং গরুর গাড়িটিকে থামানোর জন্য জোরে চিৎকার করতে লাগলো। এই গাড়ি দাঁড়াও দাঁড়াও, আমি অচলপুরের হরিনাথ ভট্টাচার্য, এই দাঁড়াও দাঁড়াও বাপু দাঁড়াও। গাড়িটি পুরোহিতের আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল। এরপর পুরোহিত প্রায় দৌড়ে গিয়ে বসে পড়ল সেই গরুর গাড়িতে। ইতিমধ্যে আঁধার ঘনিয়ে এসেছে, দূর মাঠে শিয়ালের ডাক শোনা যাচ্ছে থেকে থেকে। তা ভাইয়া কোন গ্রাম থেকে আসা হচ্ছে এই সন্ধ্যায়? এই তো এই উত্তর দিঘির পাড় থেকে। জায়গাটার নাম শুনে পুরোহিত কেমন যেন আতঙ্কিত হয়ে উঠল। সে পুনরায় গারোয়ানকে জিজ্ঞাসা করল, তা মশাই এই সন্ধ্যের সময় ওদিক পানে কি করতে গেছিলে? এবার গারোয়ান কোনো কথা বলল না। তা ভাইয়া আমাকে অচলপুরের বটতলায় নামিয়ে দিলেই হবে। পুনরায় গারোয়ান কোনো কথা বলল না। তা ভাইয়া তুমি গায়ে চাদর জড়িয়ে আছো কেন এই গরমে? আমার মুখ দেখলে আপনি সহ্য করতে পারবেন না। এবার এই কথা শুনে পুরোহিতের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে আর কোনো কথা বলল না। তার অনেক পুরনো একটা কথা মনে ধাক্কা মারতে লাগলো। এরপর গাড়িটি ধীরে ধীরে থেমে গেল। এই গাড়োয়ান ভাইয়া গাড়ি থামালে কেন? আমার মেয়ে এসেছে, সেও যাবে অচলপুরে। তার যে সেখানে অনেক কাজ বাকি। কই কই তোমার মেয়ে কোথায়? ওই তো গাড়ির পেছনে উঠে বসলো। পুরোহিত এবার সামনে তাকিয়ে চমকে উঠল। তার মুখের সামনে চাদর মুড়ি দেওয়া এক ছায়া মূর্তি কখন যেন এসে বসেছে, সে টেরও পায়নি। তুমিও মুখ ডেকে কেন মা? তোমাদের গরম লাগছে না? এবার সে মেয়েটি বিভৎস সুরে বলল, এ আবার গরম নাকি? গরম তো লাগে। আগুনে পুড়তে কাকা মশাই, ভীষণ গরম লাগে। পুরোহিতের মাথায় এবার বজ্রাঘাত হলো। এ তো তার খুব পরিচিত গলা। এবার ঊর্ধ্বশ্বাসে জিজ্ঞাসা করলো, কারা তোমরা? তোমাদের মুখ দেখাও। এখনো আমাদের চিনতে পারোনি পুরোহিত কাকা? আর আমাদের মুখটা দেখবে? আমাদের মুখটা দেখবে? অত করে বলছে যখন, তখন আর দেরি করিস না মা। এই দেখ দেখ পাষণ্ড আমাদের মুখ। এই বলে চাদরটি ছুঁড়ে ফেলে দিতেই বেরিয়ে পড়ল এক বিভৎস পোড়া গলা মৃতদেহ সহ এক নারী মূর্তি। পুরোহিতের এবার মনে পড়ে যায় লিলুয়া তান্ত্রিকের সেই নিষেধাজ্ঞার কথা। তবে আমি এই গ্রামকে বন্ধন করে দিচ্ছি, এই গ্রামেও আর ঢুকতে পারবে না। তবে হ্যাঁ, অমাবস্যার রাতে যদি কোনো মৃত শরীরও পায়, তবে সেই শরীরের মধ্যে ঢুকে আবার এই গ্রামে প্রবেশ করতে পারবে। এই দেখ দেখ পাষণ্ড আমাদের মুখ। এখনো চিনতে পারছিস না আমরা কারা? তুমি ইন্দিরা আর অনিল। অনিল মাস্টারের মেয়ে ইন্দিরাও ও আমার মেয়ে, যাকে তোরা পুড়িয়ে মেরেছিলি অমানুষের মতো। যা মা, তোর অপূর্ণ কাজ পূরণ কর, সবগুলো অপরাধীকে শাস্তি দে।
আমারও আমারও সেদিন কষ্ট হচ্ছিল। সেদিন জানো কাকা, খুব গরম লাগছিল, খুব খুব। আমাকে বিনা দোষে তোমরা আগুনে পুড়িয়ে মেরেছিলে। মনে পড়ে, মনে পড়ে তোমাদের বিমল কাকা, মনে পড়ে? আমি নির্দোষ, আমি নিরপরাধ। ক্ষমা করো অনিল, আমায় ক্ষমা করো। ইন্দিরা ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমায় তোমরা ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করবো তোদের? ক্ষমা? না 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 না, কোনো ক্ষমা না। তবে হ্যাঁ, তোমাকে পুড়িয়ে মারবো না, কারণ তোমার শরীর যে আমার দরকার। তবে হ্যাঁ, অমাবস্যার রাতে যদি কোনো মৃত শরীরও পায়, আজ যে আমাবস্যা, আজ আমাবস্যা। ক্ষমা করো মা, ক্ষমা করো মা, ইন্দিরা আমার ভুল হয়ে গেছে। গ্রামের পাষণ্ড কটা আমাকে বদনাম করার জন্য খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলিস, যাতে বাচ্চাদের শরীর খারাপ হয় আর আমাকে বদনাম করা যায়, তাই না? তাই না? ক্ষমা করো আমাকে। তোদের ক্ষমা, তোদের ক্ষমা, এই নে, এই নে, ক্ষমা করলাম, এই নে। এই বলে ইন্দিরা তার বিভৎস পোড়া হাত দিয়ে তান্ত্রিকের গলা চেপে ধরল এবং তার অন্য হাত দিয়ে তার মাথাটি ঘুরিয়ে দিল। মরাত শব্দে এক নিকৃষ্ট পাপী দুরাত্মার ভবলীলা সাঙ্গ হল এবং পুরোহিতের নির্জীব দেহ পড়ে রইল ভূমির উপর। যা মা, তোর অপূর্ণ কাজ পূরণ কর, সবগুলো অপরাধীকে শাস্তি দে। এরপর ইন্দিরার আত্মা পুরোহিতের সেই নিষ্প্রাণ শরীরের মধ্যে প্রবেশ করল এবং পুনরায় সেই মৃতদেহ আবার উঠে দাঁড়ালো, কিন্তু সেই দেহের মধ্যে এখন ইন্দিরার অবস্থান। আমি আসছি বিমল মুখুজ্জে, আমি আসছি, আমি তোর বংশ নির্বংশ করতে আসছি, 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 সব কিছুর বদলা নিতে আমি আসছি, আমি আসছি, আমি আসছি। এই কথা বলতে বলতে পুরোহিত শরীররূপী ইন্দিরা অচলপুরের দিকে এগিয়ে যেতে লাগলো। মায়ের মৃত্যুর পর ভেবেছিলাম আমি আর এই অচলপুর গ্রামে ফিরব না, কিন্তু মায়ের মুখের শেষ কথাগুলো যে আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাবার আমানত, তুই বড় ডাক্তার হয়ে এই গ্রামের মানুষদের সেবা করিস বাবা, আমাকে কথা দে বাবা, আমাকে কথা দে। তোমার কিচ্ছু হবে না মা, কিচ্ছু না। বাবা, আমার সময় হয়ে এসেছে, আমাকে আর বাধা দিস না। মাকে সত্যি আমি আটকে রাখতে পারিনি, সে আমাকে ছেড়ে ওই দূরের আকাশের তারা হয়েছে। আজ প্রায় 25 বছর হতে যায়। ডাক্তারি চাকরি নিয়ে শহরের এক বড় হাসপাতালের ব্যস্ত জীবনের মধ্যে
এসব কেমন আবছা হয়ে গেছিল। কিন্তু ঠাকুরদার চিঠি পেয়ে মনের মণিকোঠায় ঝাপসা হয়ে যাওয়া স্মৃতি ও মায়ের আদেশ যেন সবকিছুকে ওলট পালট করে দিল। তাই আমি সব ছেড়ে এই অচলপুরে আবার ফিরে এলাম। ও রমানাথ, দাঁড়াও বাপ, দাঁড়াও দাঁড়াও। হঠাৎ পেছন থেকে কার যেন একটা বীভৎস গলার আওয়াজ পেলাম, এবং সেই আওয়াজে আমার সম্পূর্ণ শরীর কেমন কেঁপে উঠল। আমি পিছন ফিরতে যাব, এমন সময় লোকটি ঠিক আমার সামনে চলে এলো। অন্ধকারে লোকটির মুখ আমি ভালো করে দেখতে পেলাম না। সে তার সারা মুখে একটি চাদর জড়িয়ে রেখেছে। কে আপনি? আমি গো বাচ্চা, আমি তোমার পুরোহিত দাদু। ওহো, আপনি ভট্টাচ দাদু। ভালো আছেন তো দাদু? একদম চিনতে পারিনি। সব কিছু কি সহজেই চেনা যায়? মানে? ও কিছু না কিছু না, এই চলো চলো, আমি তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। আজ যে একসাথে সব হিসেব মেটাতে হবে। হিসেব? কিসের হিসেব দাদু? ও কিছু না, তোমার বিয়ের হিসেব। বিয়ে? কার বিয়ে? সে কি, তোমার ঠাকুরদা চিঠিতে তোমায় কিছু বলেনি? না, কিছুই বলেননি, শুধু বললেন তার শরীর খারাপ। শরীর খারাপ নয়, ওর ভবল্লাস রাতেই সাঙ্গ হবে। এই তা বাবা, তুমি বড় ডাক্তার হয়েছ, তা এই গ্রামে কি চাষাভুষো মূর্খ মানুষদের মধ্যে থাকতে পারবে নাকি? দাদু, আমি এখানে একটা ক্লিনিক খুলব। দেখি ঠাকুরদা অনুমতি দেয় কিনা, তাহলে বাড়িতেই খোলা হবে। ওই পাষণ্ডই তো থাকবে না, তা আবার অনুমতি? এই তো তোমার বাড়ি চলে এসেছে, আজ রাতে যে এখানেই গল্পের অবসান ঘটবে। ডাকো ডাকো ডাকো, তোমার ঠাকুরদাকে ডাকো। ঠাকুরদা, ও ঠাকুরদা! আমার ডাক শুনে দেখলাম বাড়ির ভেতর থেকে লণ্ঠন হাতে রামু দাদু ছুটে এলো। হাই রাম, এই এত দেরি হলো যে এই খোকা বাবু, তা সব কুশল তো? হ্যাঁ হ্যাঁ, সব কুশল আছে। তা তোমরা ভালো আছো তো? আসুন, ভেতরে আসুন খোকা বাবু। তোমার ঠাকুরদা সেই কখন থেকে বসে আছে তোমার জন্য। আমি একা না, ঠাকুর দাদু এসেছে যে। তোমার পাশে যে কই নেই, তুমি তো সেই তখন থেকে একাই দাঁড়িয়ে আছো। আমি পাশে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, আমার পাশে সত্যিই কেউ নেই। আরে, আমি সারা পথ যে তার সাথে কথা বলতে বলতে এলাম, তাহলে সে কোথায় গেল? आइए छोटा बाबूजी, आइए, हम आपके लिए एक खाना लगाता है। এক পা এগোতেই কে যেন আমার পাশ থেকে হালকা স্বরে বলল, রামুটা কানা, আমি ঠাই তোমার পেছনে দাঁড়িয়ে আছি আর ও বেটা দেখতে পায় না। আমি এবার পেছনে তাকিয়ে চমকে উঠলাম। পুরোহিত দাদু কখন যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। ওহো, আচ্ছা দাদু, চলো ভেতরে চলো। তুমি না ডাকলেও যে আজ আমাকে ভেতরে যেতেই হবে রমানাথ। আজ অনেক দিনের পুরনো একটা কাজ সম্পূর্ণ করতে হবে। তুমি যে তখন থেকে কি সব বলছো দাদু, কিছুই বুঝি না। চলো ভেতরে চলো। এরপর আমরা দুজন ভিতরে ঢুকে ঠাকুরদার ঘরে গেলাম। ঠাকুরদা চেয়ারে হেলান দিয়ে বসে তার চিরচরিত স্বভাবে হুকোই টান দিচ্ছিল। সে আমাদের দেখে উৎফুল্লিত হয়ে বলে উঠল, এসো এসো বাবধন, এসো। এই বলে সে হঠাৎ থমকে গেল এবং বিস্মিত স্বরে বলে উঠল, তোমার পাশে ওই মেয়ে ওকে, ও কাকে সঙ্গে করে নিয়ে এসেছো রমানাথ? মেয়ে? কোথায়? পাশে যে ঠাকুর দাদু দাঁড়িয়ে আছেন, রাস্তায় তার সাথে দেখা হলো। আরে বিমল ভাইয়া, এখনই চোখে ভুল দেখছো? আরে আমি ও ভট্টাচার্য ভাইয়া নাকি?
তা সব কাজ মিটলো তো? ঠাকুরদা, আমি এ কি শুনছি, তুমি নাকি আমার বিয়ে ঠিক করেছো? অনেক পথ এসেছো, কিছু খেয়ে নাও, তারপর সব কথা হবে তোমার সাথে। হ্যাঁ, তা ভাইয়া ওদিকে সব ঠিক তো? সব ঠিক, আর শুধু একটা কাজই বাকি, তারপর আমার শান্তি। আমি আর সেখানে না দাঁড়িয়ে অন্য ঘরে চলে গেলাম। কেমন দেখলে? কুণ্ডুদের বাড়িখানা, ওদের ওই একটাই মেয়ে, একবার বিয়ে হলে সবই তো আমাদের ভাইয়া। কিন্তু তা ভোগ করবে কে কাকা? কে ভোগ করবে ওই সম্পত্তি? কি বলছো ভাইয়া? তুমি আমাকে কাকা বলছো কেন? আর এই গরমে তুমি মুখটাও দেখছি সেই তখন থেকে ঢেকে রেখেছো, কি ব্যাপার বলো তো? কাকা, কি ব্যাপার দেখবে নাকি? হ্যাঁ, কে 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 তুমি? তুমি তো পুরোহিত নয়, তোমার মুখ দেখাও, না হলে আমি আমার বন্দুক বের করে এক গুলিতে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। তোর বন্ধুকে আজ আমার কিছু করতে পারবে না বিমল মুখুজ্জে। আজ আমার পালা, আজ আমি বদলা নেব। তোর বংশ নির্বংশ হবে আজ, আজ তোর বংশ নির্বংশ হবে। ইন্দিরা, তুই ইন্দিরা? এই তো, এই তো ঠিক চিনেছ বিমল কাকা, চিনেছ ঠিক। না না, হতে পারে না। তুই তো গ্রামে ঢুকলি কি করে? তোকে যে লিলুয়া তান্ত্রিক লিলুয়া বন্ধন করেছিল, কিন্তু সে কি বলেছিল পাষণ্ড? মনে পড়ে? মনে পড়ে? এই গ্রামেও আর ঢুকতে পারবে না। তবে হ্যাঁ, অমাবস্যার রাতে যদি কোনো মৃত শরীরও পায়, তবে সেই শরীরের মধ্যে ঢুকে আবার এই গ্রামে প্রবেশ করতে পারবে। না না, কি ভুল করলাম? তার মানে তুই পুরোহিতকেও? আমি ঠাকুরদার চিৎকার চেঁচামেচি শুনে পাশের ঘরে দৌড়ে গেলাম। গিয়ে দেখি ঠাকুরদা ভয়ে কাঁপছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক বিভৎস ছায়া মূর্তি। তাকে আপাত দৃষ্টিতে পুরোহিত দাদু মনে হলেও সে তা নয়, সে যেন এই জগতেরই কেউ নয়। আমার ঠাকুরদাকে ছেড়ে দাও, কে তুমি? এবার মূর্তিটি বিভৎসভাবে হেসে উঠল। সেই হাসির শব্দে আমার হাড়ের মজ্জা পর্যন্ত কম্পিত হয়ে উঠল। আমি কে? এই দেখ, এই দেখ আমি কে। আজ তোদের ভবলীলা সঙ্গ হবে। এই বলে এক ঝটকায় পুরোহিত দাদুর শরীরের মধ্যে থেকে বেরিয়ে এলো এক বিভৎস পোড়া দেহ সম্পন্ন নারী মূর্তি। তাকে দেখে আমার শ্বাস রুদ্ধ হওয়ার জোগাড় হয়েছে। তার মুখ দেখে আমার খুব পরিচিত বলে মনে হলো, এবং আমার মনে একটা অনেক পুরানো স্মৃতি ভেসে উঠল। রোজ তোমার জন্য একটা করে চকলেট পাঠাবো দিদির হাতে। কি পড়বে তো? আমি 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 তোর ঠাকুরদা বিমল মুখুজ্জে, তোর পুরোহিত দাদু, চায়ের দোকানের নাড়ুয়ার, গ্রামের সব পাষণ্ড কটা মিলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল বিনা দোষে। আমি সবটাকে জমালয়ে পাঠিয়েছি, আর শুধু তোর ঠাকুরদা বিমল মুখুজ্জেই বাকি। আজ আজ তার পালা।
আমার আমার কি দোষ ছিল? আমি শুধু চেয়েছিলাম গ্রামের মেয়েদের শিক্ষা দিতে, একটা স্কুল খুলতে, সবাইকে স্বাবলম্বী করতে। কিন্তু ওই পাষণ্ডের দল তা হতে দিল না, উল্টে উল্টে আমাকে পুড়িয়ে মারলো। এমনকি আমার বাবাকেও মেরেছিল এই পাষণ্ডের দল। মনে পড়ে বিমল মুখুজ্জে? মনে পড়ে? ওই মাস্টারের মতো তো শিক্ষিত আর সৎ মানুষ গ্রামে থাকলে আমাদের গোঁড়ামি বেশি দিন চলবে না। ওর ব্যবস্থা করতে হবে। তাহলে ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দাও। এর পরেও কি করে ছেড়ে দেব তোর ঠাকুরদাকে? বল। পিসিমা, তোমাদের প্রতি যে অন্যায় হয়েছে তা ক্ষমার অযোগ্য। কিন্তু পিসিমা, এই অশিক্ষিত সমাজে এরকম এক বিমল মুখুজ্জেকে মারলে যে আরো হাজার হাজার বিমল মুখুজ্জের জন্ম হবে। আমাকে তুমি একটু সুযোগ দাও, আমি তোমার অপূর্ণ ইচ্ছা পূরণ করব। তোমার বাড়িতে আমি স্কুল খুলব, আর আমার বংশের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি এই গ্রামে আজীবন বিনামূল্যে রোগীদের চিকিৎসা করব। সত্যি সত্যি খোকা বাবু, সত্যি এই কাজ করবি বাবা? আমার অপূর্ণ ইচ্ছা পূরণ করবি? তোর মন এত বড় বাবা, তুই বিনা পয়সায় চিকিৎসা করবি? আমি কথা দিচ্ছি পিসিমা, আমি কথা দিচ্ছি। এই আমার শান্তি, এই আমার শান্তি বাবা। তুই অনেক বড় হ। আমি আজ শান্তি পেলাম। আমি আসি বাবা, আমি আসি। তবে আমি আবারও আসব। এই সমাজে যখন এমন পাষণ্ড নিরীহ মানুষের ওপর জুলুম করবে, অন্যায় অত্যাচার করবে, তখন আমি আবার আসব। আবার আসব আমি, আবার আসব আমি। এই বলতে বলতে ইন্দিরা পিসিমা ধীরে ধীরে বিলীন হয়ে গেলেন এবং মেঝেতে পড়ে রইল মৃত পুরোহিতের শরীর। আর তার পাশে পড়ে রইল অর্ধমৃত আমার ঠাকুরদা বিমল মুখুজ্জে। এরপর কিছুদিনের মধ্যেই আমি কথা মতো পিসিমার বাড়িতে এক স্কুল তৈরি করলাম, যার নাম হলো ইন্দিরার পাঠশালা। সেই রাতের ঘটনার পর থেকে আমার ঠাকুরদা বিমল মুখুজ্জে কখনো কথা বলেননি। সে তার বাকশক্তি হারায়। হঠাৎ একদিন রাতে তিনি নিজের গায়ে আগুন দিয়ে এই জঘন্য নিকৃষ্ট অপকর্মের প্রায়শ্চিত্ত স্বরূপ জীবন আহুতি দেন। তোমরা যদি কখনো অচলপুরে আসো, তাহলে এখনো তোমরা ইন্দিরার পাঠশালা দেখতে পাবে। সেখানে এখনো পড়ানো হয় গ্রামের দরিদ্র বাচ্চাদের। আর মুখুজ্জিদের আরোগ্য নিকেতনে এখনো বিনামূল্যে গরিব দুঃখী মানুষ রোগের চিকিৎসা পায়। তাহলে আজকের মতো বিদায় বন্ধু।